আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফজর হবে না কাজা, আসলে ফজর হবে না কাজা। নামাজের পরেই আজকের আবার এই ক্লাসটি, সেহেরি, ফজর, তারপর হচ্ছে আপনাদের এই ক্লাস। তো যারা হচ্ছে স্বপ্নবাজ, যারা সামনে স্বপ্ন দেখেন যে 2026 সালে আপনার একটা চাকরি হবে, তাদের জন্য মূলত এখন আর ঘুমানোর টাইম নেই, আপনাকে প্রিপারেশন নিতে হবে কিছু সময় হলেও। আমি বলছি না যে আপনি রেস্ট নেবেন না, রেস্ট অবশ্যই নেবেন, কিন্তু যেহেতু আপনি সারাদিন ব্যস্ত থাকেন, সুতরাং সকালবেলাটা আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে আপনার জন্য অনেক মঙ্গল হবে। তা আমি সাধারণ জ্ঞানের আজকের এই ঐতিহাসিক ক্লাসটি মূলত তথ্য প্রযুক্তির উপরে। তো আমি যেহেতু তথ্য প্রযুক্তির উপরে ক্লাস নেব, বাংলাদেশে ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিফোন কবে আসলো, কিভাবে আসলো, এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। তা আমার এই ঐতিহাসিক ক্লাসটিতে আপনি সাক্ষী হিসাবে থাকছেন, এবং আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার্স যারা আছে এবং কলিগ যারা আছে তারাও যাতে এই ক্লাসটি উপভোগ করতে পারে সেজন্য তাদেরকে শেয়ার করে দেন। আরেকটু বলে রাখি, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা দিবেন, অথবা বিসিএস পরীক্ষা বা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তো আমার এই ক্লাসটি আমি শেয়ার চাই আপনাদের কাছে, শেয়ার করে দিতে হবে যাতে সবাই আমরা যুক্ত হতে পারি। দ্রুত শেয়ার করে দিতে হবে, দ্রুত শেয়ার করে দিতে হবে। আমার সাথে কারা কারা জয়েন করেছেন, কোথা থেকে জয়েন করেছেন এটা জানিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে। আর সর্বোচ্চ শেয়ার হলে, এখানে অংশগ্রহণ বেশি হলে ক্লাসটা আমি ভালোভাবে নিতে পারবো এবং আপনাদের মনোপুত হবে। দ্রুত দ্রুত শেয়ার করে দিতে হবে, আরো দ্রুত শেয়ার করেন, তাহলে আমি দ্রুতই আপনাদের এই ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে যে ক্লাসটি আমি আপনাদের নিব, অলরেডি আমি ধারণা দিয়েছি আপনাদের কি সম্পর্কে আমি ক্লাস নিতে যাচ্ছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কে। তো সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে। এটা কি নিয়ে বলেন তো? তথ্য প্রযুক্তি। এই যে তথ্য প্রযুক্তি বিষয়ক আজকের এই ক্লাসটি, আজকের ক্লাসের বিষয় আমি আপনাদের কাছে স্পষ্ট করলাম, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। যেমন আপনাকে যদি বলা হয় বাংলাদেশে ইন্টারনেট এসেছে কবে, ঠিক আছে, যে ইন্টারনেট বাংলাদেশে এসেছে কবে, টেলিফোন কত সালে চালু হয়েছে, তো এই বিষয়গুলো আমাদের জানাটা খুব দরকার। স্যার অনেক বসে আছি ক্লাস করার জন্য, অনেকক্ষণ বসে আছেন তাই তো? আচ্ছা, তারপরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন অনেকে এই ক্লাসটি করার জন্য, যে আপনাদের জন্যই মূলত আমরা এই ক্লাসগুলো আয়োজন করে থাকি। তো শেয়ার করে দেন, আমি 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটি শুরু করব, কিন্তু শেয়ার করে দিতে হবে। আমাদের সাথে যারা যারা জয়েন করেছেন আমি একটু দেখে নেই কারা কারা সাথে আছেন। আচ্ছা, বিভিন্ন অঞ্চল থেকে, যেমন রংপুর থেকে জয়েন করেছেন, দিনাজপুর থেকে জয়েন করেছেন, ময়মনসিংহ থেকে আমার এই ক্লাসে জয়েন করেছেন, তারপরে জয়েন করেছেন বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাচ্ছে। তো যারাই যে অঞ্চল থেকে আমার এই ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সাধারণ জ্ঞানের ঐতিহাসিক ক্লাসে। তো আজকের ক্লাসটি মূলত কি সম্পর্কে হবে? আজকের ক্লাসটি মূলত হবে আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক, তথ্য প্রযুক্তি বিষয়। সিলেট থেকে, সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমাদের দেখছেন, তারপরে হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। ওকে, ফাইন। আচ্ছা, যে যেখান থেকে আছেন আমাদের সাথে, আরো আছেন আমাদের মণিমুক্তা সিলেট থেকে, তারপরে হচ্ছে আমাদের শামীম রেজা আছেন আমাদের সাথে। কিন্তু কে কয়টা শেয়ার করেছেন এটা কিন্তু পাশে লিখে নেই, আপনি অবশ্যই পাশে লিখে দিবেন আপনি কয়টা শেয়ার করেছেন। যেমন 5 শেয়ার ডান, ঠিক আছে, 5 শেয়ার ডান, অথবা 2 শেয়ার ডান, ঠিক আছে, আপনি কয়টা শেয়ার করেছেন এটা একটু পাশে লিখে দেন।
কারণ আপনাদের জন্য এই ক্লাসগুলো আয়োজন করি। সুতরাং আপনারা এই ক্লাসগুলো করতে হলে শেয়ার দিতে হবে, ক্লাসের মধ্যে রিয়াকশন ইউজ করতে হবে, কমেন্ট করতে হবে। আচ্ছা, আরো দ্রুত। ওকে ফাইন, আমি এই ক্লাসটি এখনই শুরু করে দিতে চাচ্ছি আপনাদের কিন্তু সেই পরিমাণ শেয়ার আসেনি, সেই পরিমাণ পার্টিসিপেন্টও আসেনি। আমি ক্লাস কি বন্ধ করে দিব? না ক্লাস নেব না, কারণ হচ্ছে এখানে সেই পরিমাণ শেয়ার নেই। যেহেতু শেয়ার নেই, তাই ক্লাস শুরু করাটা ঠিক হবে না। আপনারা এখানে প্রায় 100 খানেক ভাই বোন জয়েন করেছেন, একটা করে শেয়ার করলে তো 100-এর উপরে হয়ে যাওয়ার কথা, তাই না? সিরাজগঞ্জ থেকে, কেরানীগঞ্জ থেকে আছেন আমাদের সাথে আমাদের কাউসার মাহমুদ, তারপরে আহনাফ, অহনা জুনাইদ আছেন, তারপরে হচ্ছে নরসিংদী থেকে এমডি আলামিন আছেন, জাহিদ সরকার বাবু আছেন, রাজওয়ান আলী আছেন, ইউসুফ আলী জয়েন করেছেন, আকলিবা জয়েন করেছেন গাজীপুর থেকে, তারপরে অ্যাপোলো চাকমা খাগড়াছড়ি থেকে জয়েন করেছেন। যেহেতু অ্যাপোলো চাকমা চলে আসছে, তার মানে সবাই আসবে আমি আশা করি। আমি শুরু করে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা মন চাইলে শেয়ার করে দেন। আর এখানে ক্লাসে পার্টিসিপেন্ট কম থাকলে, অংশগ্রহণকারী যদি কম থাকে, ক্লাস শেষ হয়ে যাবে। অংশগ্রহণকারী যত বেশি হবে, অবশ্যই আমার ক্লাসটা দীর্ঘায়িত হবে। আমি শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম যেই প্রশ্নটা, এটা হচ্ছে 26তম বিসিএস এ এসেছে। এটা আপনার নিবন্ধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হলো কি, বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? আমাকে যদি জিজ্ঞেস করে, তখন আমি বলবো কি 1990 সালে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে 3টা অপশনের মধ্যেই দেয়া আছে 1990 সালে। তাইলে এই যে 1990 সালে বাংলাদেশে টেলিফোন ব্যবস্থা চালু হয়েছে, এখন কত তারিখে? এখানে যেহেতু তারিখ দিয়ে পেঁচ লাগিয়ে ফেলছে, 4 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি, 3 মার্চ। এখন আসলে এখান থেকে অ্যান্সার করাটা খুব কঠিন, তাই না? খুবই কঠিন। তো এই কঠিন অংশে আপনাকে কিভাবে বের করতে হবে এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। সুতরাং আপনাকে মুখস্থ করেই বের করতে হবে। এর সঠিক অ্যান্সার হচ্ছে 4 জানুয়ারি 1990 সাল। তার মানে 4 জানুয়ারি 1990 সালে বাংলাদেশে প্রথম, যেহেতু প্রথম মানে জানুয়ারি মাস, আর ফেব্রুয়ারিতে যাবেন না, প্রথম মানে কোন মাস? জানুয়ারি মাস। তাহলে 4 জানুয়ারি 1990 সালে বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যবস্থা চালু হয়। ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়েছে 4 জানুয়ারি 1990 সালে। আর বর্তমানে তো আরো বেশি ডিজিটাল হয়েছে, মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হয়েছে। তো এটা হচ্ছে এটার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 4 জানুয়ারি 1990 সালে। এবার দেখি আমরা 2 নং প্রশ্নে কি আছে। এখানে বলা আছে, দেখেন খুব মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির নাম কি? কোন কোম্পানিটি বাংলাদেশে সর্বপ্রথম চালু হয়েছিল? এটা দেখেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের মোবাইল অপারেটিং এ এই প্রশ্নটা এসেছে। তাহলে আমি বলেছিলাম না, এখানে বিসিএস এর প্রশ্ন থাকবে 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেডের যেই চাকরিগুলো, ওই চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব আজকের এই ক্লাসের মধ্যে। তা আপনারা যারা এখনো যুক্ত হননি, যুক্ত হয়ে নেন, করে নেন। তো এখানে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির নাম কি বলেন তো? প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, নাকি গ্রামীণ ফোন টেলিকম লিমিটেড, নাকি ওরাসকম টেলিকম লিমিটেড, নাকি ওয়ারিড টেলিকম লিমিটেড? এরকম যদি প্রশ্ন থাকে তাহলে অ্যান্সার কি করবেন বলেন? যে আমাদের রেজওয়ান আলী অ্যান্সার করেছেন কিন্তু হয় নাই, রাফিজ খাতুন, তারপর মর্জিনা বেগম অ্যান্সার করেছেন, তারপরে মিথিলা আনিশা অ্যান্সার করেছেন, মনি মুক্তা, শারমিন আক্তার, শামিমা আক্তার, সুখ পাখি, মাকসুদা রুমি,
নিবন্ধন এক্সাম হতে পারে? স্যার, নিবন্ধন এক্সাম কবে হতে পারে? নিবন্ধন এক্সাম কোরবানির আগে হবে ইনশাল্লাহ, আমরা যেটা আশা করি কোরবানি ঈদের আগেই হবে। তারপরে হচ্ছে মিকাইল হোসেন, অনন্য হিল, অন্না হিল, তারপর হচ্ছে আহমেদ সাদিয়া। আচ্ছা, তাইলে এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে? প্যাসিফিক বাংলাদেশ টেলিকম। প্যাসিফিক বাংলাদেশ টেলিকম, এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির নাম। বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির নাম হচ্ছে কোনটা? বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম। এই প্যাসিফিক টেলিকমটাই হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি। বুঝতে পেরেছেন? তাহলে আপনার পরীক্ষার মধ্যে আসতেই পারে যে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি কোনটি, বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়েছিল কবে। এগুলা খুবই কমন প্রশ্ন, খুব কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি আপনি না জানেন অ্যান্সার করতে পারবেন না। এগুলো জানতে হবে আপনাকে, জানতে হবে। স্যার, সাবজেক্টিভটা কি লিখিত হবে? জি, সাবজেক্টিভ লিখিত হবে, তবে লিখিত তো এমনি প্রশ্ন করবে উত্তর, আবার লিখিত তো এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ আকারে হওয়ার সম্ভাবনাটা বেশি সাবজেক্টিভ। ঠিক আছে। তারপরে ওয়ারিড টেলিকম বলেছেন, না ওয়ারিড না, প্যাসিফিক হবে। এবার আসেন 3 নং প্রশ্ন, বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি কোনটি? দেখি আপনারা অ্যান্সার করেন তো। বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি কোনটি? বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি কোনটি? হ্যাঁ বলেন তো। বাংলাদেশে প্রথম মোবাইল কোম্পানি, দেখছি অনেকেই অ্যান্সার করার চেষ্টা করেছেন, অনেকে অ্যান্সার করার চেষ্টা করেছেন। আসলে সঠিক অ্যান্সার কোনটা আমরা একটু মিলিয়ে নেই। সঠিক অ্যান্সার হবে সিটিসেল। সিটিসেল হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি। আচ্ছা, আপনারা কি জানেন বাংলাদেশে বর্তমানে কয়টি মোবাইল কোম্পানি আছে? বর্তমানে দেশে মোট মোবাইল কোম্পানি, বর্তমানে মোট মোবাইল কোম্পানি রয়েছে 4টি। তাহলে কয়টি রয়েছে ভাই? 4টি মোবাইল কোম্পানি রয়েছে বর্তমানে বাংলাদেশে। যেমন গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, হ্যাঁ, তারপর হচ্ছে টেলিটক, এই 4টাই রয়েছে। এছাড়া কি আর আছে? বাংলাদেশে কয়টি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানি আছে? 4টা। একটা হচ্ছে রবি, গ্রামীণ ফোন, তারপরে হচ্ছে টেলিটক, আর একটা হচ্ছে বাংলালিংক। এই 4টাই আছে। গ্রামীণ ফোন কোম্পানি, 2 নম্বর হচ্ছে রবি, 3 নম্বর হচ্ছে বাংলালিংক, আর একটা টেলিটক। এই টেলিটক সিমের মাধ্যমে দেখা যায় অ্যাপ্লাই করতে হয়। এই 4টা কোম্পানি রয়েছে বর্তমানে বাংলাদেশে। এটা মনে রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। স্টার মার্ক দিয়ে রাখেন, প্রয়োজন লেখা রাখেন, অনেকে গলিয়ে ফেলবেন এগুলো। আর যদি বলা হয় বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি, এটা কোনটা? এটা কিন্তু বর্তমানে নাই। সিটিসেল ব্যবহার আছে, এটা বন্ধ হয়ে গেছে। তাহলে প্রথম যারা শুরু করে ওদের আসলে বেশি একটা কার্যকারিতা থাকে না। তো এটা হচ্ছে সিটিসেল এখন আর মানুষ ব্যবহার করে না, ফলে কোম্পানি এখন আর কাজ নাই, শেষ। এই হচ্ছে বিষয়। এখন স্যার নিবন্ধন সার্কুলার দিচ্ছে? জি না, এখনো নিবন্ধন সার্কুলার দেয়নি, তবে রমজানেই দেওয়ার সম্ভাবনা একটু বেশি নিবন্ধনের সার্কুলার। আপনারা যারা 19তম নিবন্ধন সার্কুলারের জন্য ওয়েট করছেন বা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনাদেরকে পড়াটা আগিয়ে ফেলতে হবে, এখনই পড়ে ফেলতে হবে। ইভেন বিগত সালের প্রশ্নগুলি সম্পর্কে ধারণা নিতে হবে। আমি দেখাচ্ছি
বিগত সালের প্রশ্নগুলো কোন কোন পরীক্ষাতে কি কি এসেছে, কিভাবে এসেছে এই প্রশ্নগুলো। আসেন, বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র কোথায় অবস্থিত? তো বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটা কোথায়? পাবনা, নাকি রাঙ্গামাটি, তারপরে গাজীপুর, খাগড়াছড়ি? তাহলে বাংলাদেশে প্রথম উপগ্রহ কেন্দ্র কোথায়? দেখে অ্যান্সার করেন তো, বা অনেকে অ্যান্সার করা শুরু করেছেন, কেউ পাবনা লিখছেন। পাবনা কি আসলে আছে? বাংলাদেশে প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বাংলাদেশে প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? রাইট, এটা হচ্ছে রাঙ্গামাটিতে। যারা রাঙ্গামাটি দিয়েছেন তাদেরটা হয়েছে। রাঙ্গামাটি যারা যারা দিয়েছেন তাদেরটা হয়েছে। রাঙ্গামাটিতে ভূ উপগ্রহ কেন্দ্রটি প্রতিষ্ঠা হয়েছিল 1975-এ প্রতিষ্ঠিত। তাহলে বাংলাদেশে প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে? আপনারা কি জানেন বর্তমানে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে? মনে রাখতে হবে, বর্তমানে 4টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে। ভূ উপগ্রহ ভূকেন্দ্র আর কি, ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে। তাহলে বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে কয়টি? 4টি। প্রথম যেটা সেটা হচ্ছে রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটির যে ভূ উপগ্রহ কেন্দ্রটি এটা হচ্ছে বেতবুনিয়ায়। রাঙ্গামাটির কোথায় অবস্থিত? পরীক্ষাতে আসতে পারে না, এটা হচ্ছে বেতবুনিয়া। এই যে বেতবুনিয়া, এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বা উপগ্রহ ভূকেন্দ্র। এছাড়া মহাখালীতে আছে একটি, তারপরে আপনার গাজীপুরে একটি আছে, সিলেটে একটি আছে। গাজীপুরের তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র আর ঢাকা মহাখালীতে একটি আছে। এই হচ্ছে আপনাদের প্রশ্ন এবং তার উত্তর। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশ উপগ্রহ ভূকেন্দ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে রাঙ্গামাটিতে, যেটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এটা কোথায়? রাঙ্গামাটির বেতবুনিয়াতে। বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে? 4টি ভূ উপগ্রহ কেন্দ্র বা উপগ্রহ ভূকেন্দ্র রয়েছে। ক্লিয়ার? জি, আপনারা অ্যান্সার করবেন, না হয় আপনারা ঘুমিয়ে যাবেন। ঠিক আছে, আপনারা অ্যান্সার না করলে ঘুমিয়ে যাবেন। সুতরাং আপনাকে শরীরের সাথে মনের সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে করে কিন্তু এগোতে হবে। মন কিন্তু কষ্ট করতে চায় না, শুধু ঘুমাতে চায়, আরাম চায়। মন শুধু আরাম প্রিয়। তো তাকে কিছু কিছু সময় কষ্ট দিতে হবে। আবার যখন আপনি কোনো সফলতা পাবেন তখন তাকে রিওয়ার্ড করতে হবে। তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, ভালো খাবার দিতে হবে, এভাবে রিওয়ার্ড করা হয়। তারপর আসেন, বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু সন কত সালে? বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়েছে 1995, 1996, 1997, 1998। দেখি এটা অ্যান্সার করেন। কত সালে ইন্টারনেট সেবা চালু হয়েছে? কত সালে দেশে ইন্টারনেট সেবা চালু? দেখি অ্যান্সার করবেন। কত সালে দেশে ইন্টারনেট সেবা চালু হয়েছে? 1995, 96? আচ্ছা, অনেকে অ্যান্সার করেছেন। এখানে আসলে সঠিক অ্যান্সারটা
যদি বলা হয় কবে চালু হয়েছে, সিস্টেমটা চালু হয়েছে 95-তে। ঠিক আছে, সিস্টেমটা কবে চালু হয়েছে? 95-তে হচ্ছে সিস্টেম চালু হয়েছে। আর যদি বলা হয় যে বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয়েছে 95-তে, মানুষের জন্য উন্মুক্ত করা হয়, বা মানুষের জন্য বা জনগণের জন্য বা মানুষের জন্য চালু বা ব্যবহার করা শুরু করে কবে? তখন হবে 1996 সালে। আর বাংলাদেশে যে ইমেল ব্যবস্থা, এই ইমেলটা চালু হয়েছে কবে বাংলাদেশে? বাংলাদেশে এই যে ইমেল, বাংলাদেশে ইমেল চালু হয়েছে 1993 সালে। এটা হচ্ছে অফলাইনে। ঠিক আছে, অফলাইন সিস্টেমে ইমেইল চালু হয়েছে কবে? সেটা হচ্ছে 1993 সালে। তাহলে 1993 সালে সীমিত আকারে অফলাইন ইমেইল সেবা চালু ছিল। আর যদি বলা হয় ইন্টারনেট সেবা চালু হয় কত সালে? সেটা হচ্ছে 1995 সালে। মানুষের জন্য চালু বা মানুষের ব্যবহারের জন্য, ব্যবহারের জন্য চালু করা হয় কবে? সেটা হচ্ছে 1996 সালে। আর যদি বলা হয় পৃথিবীতে প্রথম ইন্টারনেট চালু কত সালে বা আবিষ্কার হয়েছে কত সালে? ইন্টারনেট, হ্যাঁ, পৃথিবীতে প্রথম ইন্টারনেট আবিষ্কার হয়েছে কত সালে? প্রথম আরফানেট নামে। ঠিক আছে, প্রথম হচ্ছে আরফানেট নামে এই ইন্টারনেট সেবাটা চালু হয়েছিল। তাহলে আরফানেট নামে এই সেবাটা চালু হয়েছিল কত সালে? এটা আপনার কাছে জানতে চাচ্ছে। গুড, সেটা হচ্ছে 1969 সালে। এটা হচ্ছে 1969 সালে, তাই না? ইন্টারনেট কি প্রথম ইন্টারনেট ছিল? প্রথম ছিল আরপানেট। এই যে আরপানেট নাম ছিল। এটা 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ইউএসএ তে। ঠিক আছে, ইউএসএ তে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়েছিল। আর আপনারা তো জানেন ইন্টারনেট কে আবিষ্কার করেন? ইন্টারনেট কে আবিষ্কার করে এটা জানেন তো নাকি? এখানে আসলে কোনো স্পেসিফিক ব্যক্তি ছিলেন না। তো এখানে বিন্টন কার্ভ যিনি, এবং বব কাহান, বিন্টন জি কার্ভ, তিনি মূলত ইন্টারনেটটা চালু করেছেন, তবে তিনি একক না। ঠিক আছে, এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিজ্ঞানীদের একটা টিম মিলে তারপরে এই ইন্টারনেট সেবাটা চালু করেছিলেন সেনাবাহিনীদের জন্য, সেনাবাহিনীদের বিভিন্ন গোয়েন্দা তথ্যের জন্য এবং যোগাযোগের সুবিধার্থে মূলত ইন্টারনেট সেবাটা তিনি আবিষ্কার করেছিলেন, বিন্টন জি কার্ভ। পরবর্তীতে এটা সবার জন্য উন্মুক্ত হয় অনেক পরে তাও। তো এই জন্য আমেরিকা অনেকটা এগিয়ে, কারণ তারা আবিষ্কারে এগিয়ে, মানে আমেরিকা অনেকটা এগিয়ে। সুতরাং আপনাকে এগিয়ে থাকতে হলে আবিষ্কারের দিক থেকে এগিয়ে থাকতে হবে, আদারওয়াইজ আপনি পিছিয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে 6 নম্বরে দেখেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কত সালে? একটু আগে আমি বলেছি, এটা অ্যান্সার করবেন। বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট সেবা চালু হয় কত সালে? বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট সেবা চালু হয় কত সালে? বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট সেবা চালু হয়
গুড। আচ্ছা, আমাদের রোমানা বেগম অ্যান্সার করেছেন, মানসুরা পলি অ্যান্সার করেছেন, ডেথ নোজ নো টাইম। আচ্ছা, তারপরে হচ্ছে তামান্না রহমান অ্যান্সার করেছেন। তার মানে সঠিক হয়েছে, আপনারা যারাই অ্যান্সার করেছেন অধিকাংশটাই হয়েছে 1996 সাল। জি, তামান্না আপু হয়েছে, মনি মুক্তারটাও হয়েছে, জায়মা তাফানুন নাকি জায়না তাফানুন আপনারটাও হয়েছে, নুমান আপনারটাও হয়েছে 1996। তাহলে বাংলাদেশের সবার জন্য ইন্টারনেট সেবাটা চালু হয়েছে 1996 সালে। তো এই যে বিগত সালের বিষয়গুলো, এগুলা সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। যারা 19তম নিবন্ধন অংশগ্রহণ করবেন কিন্তু বিগত সালের প্রশ্ন পড়বেন না, আপনি আশা ছেড়ে দেন, কারণ নতুন ভাবে পড়ে আপনি কমন ফেলাটা খুব টাফ হয়ে যাবে। আরেকটা বিষয়, নিবন্ধনের জন্য আপনাকে অবশ্যই একটা গাইডলাইন মানতে হবে। আমরা আপনাদেরকে গাইডলাইন করব। আমরা একটা নতুন ব্যাচ চালু করেছি, যারা নিবন্ধনে ভর্তি হতে চান, 19তম নিবন্ধনে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য আমরা একটা নতুন ব্যাচ চালু করেছি, একবার সম্পূর্ণ নতুন আপনাদের জন্য। এই নতুন ব্যাচে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, জিকে জিকে বা সাধারণ জ্ঞান যেটা, এগুলো হচ্ছে আমরা এখানে পড়াবো। তারপরে এখানে পড়াবো হচ্ছে ম্যাথ, আরটা হচ্ছে ডেইলি সায়েন্স। এই 5টা সাবজেক্ট আমরা এখানে পড়াবো। আমাদের এই 5টা সাবজেক্টের জন্য 100টা ক্লাসের আয়োজন করব। কিন্তু 100+ বলেছি কারণ এখানে এই 100টা ক্লাসে হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা অনেক টায়ার্ড হয়ে যাবেন, 2 ঘন্টা একটা ক্লাস যে স্যার আজকে শেষ করে দেন, কিন্তু আমাদের টপিক শেষ হলো না। এই জন্য 100-র উপরে ক্লাস হবে, আবার 100-র উপরে পরীক্ষা, অর্থাৎ যতটা ক্লাস, যতটা টপিক, ততটা টপিকের উপরে পরীক্ষার আয়োজন থাকবে। আর আপনারা যারা ব্যস্ত, ঠিক আছে, অনেক চাকরি বাকরি করেন, তাদের জন্য আমরা রেকর্ড ক্লাসের আয়োজন করব। অর্থাৎ যে ক্লাসগুলো আমরা নিব, এই ক্লাসগুলো রেকর্ড রেখে দিব, সিরিয়াল বাই সিরিয়াল আপনি রেকর্ড ক্লাসগুলো করতে পারবেন। এবং যেহেতু আপনারা ম্যাচিউর, সেজন্য আমরা ক্লাসের পড়া ক্লাসের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। সুতরাং আপনি যদি 19তম নিবন্ধন পরীক্ষা দিতে চান, তাহলে 19তম নিবন্ধনে জেনারেল ফুল কোর্সে আমরা ভর্তি করাচ্ছি, কারণ 200 নাম্বারের পরীক্ষা হবে এবার। 200 নাম্বারের মধ্যে 100 হচ্ছে জেনারেল, আর 100 হচ্ছে আপনার সাবজেক্ট থেকে, যে সাবজেক্ট আপনি অনার্স মাস্টার্স করেছেন। সুতরাং আমরা এই 200 নাম্বারের পরীক্ষার মধ্যে 100 নাম্বারের প্রিপারেশনটা আপাতত নেওয়াচ্ছি। এই 100 নাম্বার প্রিপারেশনের জন্য আপনি আমাদের এখানে ভর্তি হবেন। আর যারা সাবজেক্টিভে ভর্তি হবেন তারাও যোগাযোগ করবেন, এই যে নিচে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া আমার সাবজেক্টিভে আমি ভর্তি হতে চাই, এখন আমাকে কি করতে হবে। তো এখন আপনি হচ্ছে যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চান, জেনারেল ফুল কোর্সে, আমাদের এখানে ফি নির্ধারণ করেছি 3000 টাকা। যেহেতু আপনারা ভোর রাত্রে আমার সাথে শুরু করেছেন এই ক্লাসে কষ্ট করে, আপনাদের জন্য 3000 নয়, যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে আজকে 1199 টাকা। এই 1199 টাকার মাধ্যমে আমরা আপনাকে নতুন ব্যাচে যুক্ত করে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারেন। নিচে দেওয়া নাম্বারে বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে 01767265758 এই নাম্বারে আপনি বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদের সাথে যুক্ত হবেন। এই হচ্ছে আমার কথা। আর টাকা পাঠালে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন এই নাম্বারে, আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। সিক্রেট গ্রুপের মধ্যে আপনাকে আমরা আজকে অ্যাড করে দিব ইনশাল্লাহ, আপনি যদি স্ক্রিনশটটা পাঠিয়ে দেন। এই হচ্ছে আমার কথা। আমি সামনে চলে যাচ্ছি 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন, আপনারা যারা ভর্তি হতে চান, আমার নাম্বার উপরে দেয়া আছে, এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে, যোগাযোগ কি আপনি হচ্ছে টাকা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে দেন, আর কিচ্ছু লাগবে না আপনার। বলেন, জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় সমুদ্র নিয়ে গবেষণা করা হয়? আমরা শুনেছি নদী গবেষণা, তাই না? এই যে নদী গবেষণা কেন্দ্র আমরা শুনেছি, নদীর মাছ গবেষণা কেন্দ্র আমরা শুনেছি, কিন্তু সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এটা আসলে কোথায় আপনার কাছে জানতে চাচ্ছে। তাহলে বলেন, সঠিক অ্যান্সার হচ্ছে কক্সবাজার। তাইলে বাংলাদেশে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট যেখানে, সেটা হচ্ছে কোথায়? এই কক্সবাজারে। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে কক্সবাজার। যারা দিয়েছেন, এই যে আমাদের মর্জিনা বেগম, সঠিক দিয়েছিলেন আপনি।
সঠিক অ্যান্সার করেছে, অনেকে আবার এটা পারেও না। বলছেন নিবন্ধনে পরিবর্তন আসবে, আসতেও পারে, কিন্তু পড়ার কি আর পরিবর্তন আসবে বলেন? ইনফরমেশন কি চেঞ্জ করতে পারবে? নিবন্ধনে যতই আনুক, পরিবর্তন আনুক না, অসুবিধা কি? কিন্তু পরীক্ষা হবে, এটা মাথায় রাখেন। সবার জন্য যে সিস্টেম, আপনার জন্য সেম সিস্টেম আসবে। তো এই জন্য আপনাকে এত টেনশন করার দরকার নেই, আগে পড়াগুলো পড়েন। সিস্টেম যেভাবে দেখ, পড়া দিয়ে দিবে সিস্টেম। এখন ধরেন বললো যে আমরা কি করব, আমরা হচ্ছে পরীক্ষা নিব, তবে এমসিকিউ না, আমরা রিটেন নিব। তাহলে রিটেন কি আপনার লিখতে হবে না? হ্যাঁ, লিখিত আকারে এক কথা উত্তর। অথবা আমরা কি করব, পরীক্ষা নিব, পরীক্ষা হচ্ছে 300 নাম্বারে নিব, তাহলে 300 নাম্বার কি পরীক্ষা দিতে হবে না? দিতে হচ্ছে। সুতরাং সিস্টেম চেঞ্জ করো, ওটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই, আপনি আপনার গতিতে আগান। আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন, এখানে বলা আছে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য? রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়, বাংলাদেশের অনেক ধরনের পুরস্কার আছে, বাংলা একাডেমি পুরস্কার, মুক্তিযোদ্ধা পুরস্কার, ইত্যাদি ইত্যাদি। এখন বলছে প্রধানমন্ত্রী পুরস্কার দেয়া হয়, রাষ্ট্রপতি পুরস্কার দেয়া হয়, কিন্তু এক একটা ক্যাটাগরির জন্য একটা ক্যাটাগরি পুরস্কার প্রদান করা হয়, কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে অবদান রাখার জন্য? শিল্প উন্নয়নের জন্য, শ্রেষ্ঠ উদ্যোক্তার জন্য, কৃষি উন্নয়নের জন্য, নাকি শিক্ষায় অবদানের জন্য? এটা অ্যান্সার করবেন। আচ্ছা, এটা তো অনেকে অ্যান্সার করে ফেলছেন অলরেডি, কেমনে পারলেন আপনারা? এ আর নোমান অ্যান্সার করেছেন, তারপর হচ্ছে টাইম অ্যান্সার, নো টাইম অ্যান্সার করেছেন, নো টাইম এটা কোনো নাম হইলো? তারপর যে কিম জং উন অ্যান্সার করেছেন, অনেক পরে আসতেছে, মণিমুক্তা অ্যান্সার করেছেন, তারপরে হচ্ছে আমাদের মানসুরা পলি অ্যান্সার করেছেন, তারপরে দেখি আর কে কে অ্যান্সার করেছেন, অনেকেই। তাহলে রাষ্ট্রপতি পুরস্কারটা আসলে শিল্প উন্নয়নের জন্য জন্য যারা দিয়েছেন অথবা শিক্ষা অবদানের জন্য যারা দিয়েছেন তাদেরটা হয়নি। তাইলে রাষ্ট্রপতি পুরস্কারটা দেওয়া হয় মূলত কৃষি খাতে উন্নয়নের জন্য। কৃষি উন্নয়নের জন্য যদি কেউ কাজ করে তাহলে রাষ্ট্রপতির পুরস্কারটা প্রদান করা হয়। ক্লিয়ার কিনা বলেন? তাহলে রাষ্ট্রপতি পুরস্কারটা দেওয়া হয় কোথায়? কৃষি ক্ষেত্রে অবদান রাখার জন্য। এখন এই যে রাষ্ট্রপতি পুরস্কার, এটা কত সাল থেকে দেয়া শুরু করে? ঠিক আছে, দেয়া শুরু সর্বপ্রথম কত সালে দিয়েছিল? সেটা হচ্ছে 1976 সালে। তাহলে রাষ্ট্রপতি খেতাবটা বাংলাদেশে সর্বপ্রথম দেয়া শুরু হয় 1976 সাল থেকে। কৃষিক্ষেত্রে যারা অবদান রাখবে তাদেরকে মূলত এই রাষ্ট্রপতি খেতাবটা বা পুরস্কারটা প্রদান করবে। ক্লিয়ার? রাষ্ট্রপতি পুরস্কার বা রাষ্ট্রপতি খেতাব দেয়া শুরু করা হয় 1976 সালে। কৃষি উন্নয়ন প্রদানের জন্য এই খেতাবটা প্রদান করা হয়। তো এই হচ্ছে বিষয়, আপনাদের এগুলা ইন ডিটেলস জানতে হবে, ইন ডিটেল জানতে হবে। তারপর আসে 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নে বলা আছে যে বাংলামতি কি? বাংলামতি কি? এটা একটা এক প্রকার ধান, নাকি আন্তনগর ট্রেনের নাম, নাকি এক প্রকার গম, নাকি নদীর নাম? মনে রাখবেন, এটা আসলে ট্রেন অথবা নদী কিছুই না, ক আর গ এর মধ্যে যে কোনো একটা হবে। দেখি আপনি বের করেন বাংলামতি কিসের নাম। বাংলামতি এটা 48তম বিসিএস এসেছিল, বিশ্বের যে বিসিএসটা হয়েছে এখানে। দেখি বলেন তো, বাংলামতি কিসের নাম? বাংলামতি কিসের নাম? এক প্রকার ধান নাকি এক প্রকার গম? ধান গম, ধান গম এক প্রকার। এই যে আমাদের সুজন কুমার অ্যান্সার করেছেন, রেজওয়ান আলীও অ্যান্সার করেছেন। ইয়েস, যারা পড়াশোনা করে তারা অ্যান্সারও করতে পারে, যারা পড়াশোনা নাই অ্যান্সারও নাই। ঠিক আছে, শুধু দেখতেছেন।
তারপরে দিয়ে হলো মজাও পাচ্ছেন না ক্লাসে। পড়াশোনা থাকলে আপনি যদি লেগে থাকেন তাহলে আপনাকে দেখা যাচ্ছে যে অ্যান্সার করতে পারবেন, চাকরি পাবেন, ভালো লাগবে, লাইফটা সার্থক সার্থক মনে হবে। তাহলে এক প্রকার ধান এটা, লাইফটা সার্থক মনে হবে যখন দেখবেন যে আপনি আসলে হচ্ছে না, আপনি পারতেছেন না, পরীক্ষা কয়েকটা দিয়ে যখন চান্স পাবেন না, তখন আপনার কাছে হতাশ লাগবে যে আল্লাহ আমি কি করলাম, আমার দ্বারা আসলে কিচ্ছু হবে না, আমি পারতেছি না, আমার বান্ধবী চাকরি পেয়ে গেল কিন্তু আমি পাইলাম না, আমার বন্ধু পেয়ে গেল আমি পাইলাম না, ঠিক আছে, দেশে অনেক বেকার, আপনার কাছে তখন হতাশা মনে হবে, বেকার মনে হবে। কিন্তু নিজে যে আসলে চেষ্টা কতটুকু করেছেন সেটা আসলে নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। আপনি চাকরি না পাওয়ার জন্য আপনি নিজেই দায়ী। পড়াশোনা করতে হবে, আপনি রেগুলার পড়াশোনা করেন 3-4 ঘন্টা 5 ঘন্টা, চাকরি না হলে তখন আপনার কাছে দুঃখ লাগবে না। কেন? এই 4-5 ঘন্টা যা শিখলেন এটা আসলে বিরল। আচ্ছা, তারপরে পরের প্রশ্ন আমি আবারও বলছি, 19তম নিবন্ধনে নতুন ব্যাচে যারা ভর্তি হবেন তারা নিচে দেয়া নাম্বারে বিকাশ নগর থেকে 1199 টাকা পাঠালে আমরা ভর্তি করে দিচ্ছি। আমরা এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে গণিত পড়াবো। তো আপনারা যারা ভর্তি হতে চান আমাদের উপরে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে টাকা পাঠিয়ে 1199 টাকা পাঠিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আচ্ছা, এবার দেখেন পাটের জিনোম আবিষ্কার বিজ্ঞানী গবেষক মণ্ডলীর সমন্বয়ে গঠিত দলটির নাম কি ছিল? পাটের জিনোম আবিষ্কার করা হয়েছিল 2010 সালে ডক্টর মাকসুদুল আলম এর নেতৃত্বে। তো তারা একটা টিম কাজ করেছিল, সরকার তাদের একটা টিম গঠন করে দিয়েছিল। তৎকালীন সময়কার প্রধানমন্ত্রী ওই টিমটা পুরোপুরি পর্যবেক্ষণে রেখেছিলেন। এখন প্রশ্ন হলো, এই যে পাটের জিনোম আবিষ্কারক সেই টিমটার নাম কি? ঠিক আছে, সেই দলটির নাম কি আপনারা জানেন কিনা দেখেন, এটা পরীক্ষাতে আসছে, এটা কিন্তু পরীক্ষাতে আসছে। সঠিক অ্যান্সার কোনটা হবে? গুড, রুমা অ্যান্সার করেছেন কিম জং উন, বলেছেন জানি না। গুড। হ্যাঁ, না জানলে সমস্যা নেই, আমি বলে দিব আমার ক্লাসের মধ্যে, ক্লাসে থাকেন শিখে যাবেন, ক্লাসে মনোযোগের সাথে থাকেন শিখে যাবেন। অনেকে বলছে খুব দ্রুত করাতে, আচ্ছা দ্রুত করালে হয়, কিন্তু অনেকে আবার মনে রাখতে পারবেন না, আপনি মনে রাখা অসম্ভব হয়ে যাবে আপনার জন্য। আমি এগুলো শেষ করতে আমার 5 মিনিট লাগবে, কিন্তু লাভ কি, 5 মিনিটের মধ্যে আপনি তো পারলেন না, অথবা সবাই তো সমান মেধাবী না। তাহলে এখানে আমি একটা উত্তর দেখছি সঠিক হয়েছে, একজনে মাত্র এই স্বপ্ন যাত্রাটা লিখেছেন। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার কি হবে? স্বপ্ন যাত্রা। অনেকে স্বপ্ন জাল যারা দিয়েছেন তাদেরটা হয় নাই, জাল না, স্বপ্ন যাত্রা যেটা, তাহলে খ হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, তাহলে স্বপ্ন যাত্রা। তো পাটের জিনোম আবিষ্কার, পাটের জিনোম আবিষ্কার বা পাটের জীবন রহস্য উদ্ঘাটন, উদ্ঘাটন কত সালে? 2010 সালে। এটা কে করেছেন? ডক্টর মাকসুদুল আলম, ডক্টর মাকসুদুল আলম ও তার দল। তার দলের নাম কি? স্বপ্ন যাত্রা। তার দলের নাম হচ্ছে স্বপ্ন যাত্রা, যারা 2010 সালে পাটের যে জীবন রহস্য উদ্ঘাটন করেছিলেন। পাটের জীবন রহস্য উদ্ঘাটন করেছিলেন ডক্টর মাকসুদুল আলম। এই হচ্ছে বিষয়। তারপরে আসেন, এখানে বলা আছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর, গোপালপুর, পাকশী, ঈশ্বরদী। এটা আসলে কোথায় অবস্থিত? বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট।
আচ্ছা, মুখে পড়ি স্বপ্নযাত্রা, উত্তর দিছি স্বপ্নজাল। আচ্ছা, এই তো ভালো করছেন মর্জিনা বেগম। তো ভুল থেকে শিখেন, ভুল থেকে শিখলে আপনার পরীক্ষার হলে আর ভুল হবে না। কিন্তু যারা শিখেই না, ভুলও করে না, পরীক্ষাও দেয় না, তাদের কোনো প্রকার ভালো মন্দ নাই, তাদের কোনো রেজাল্টও নাই। ভুল করলে শিখা হয়, নো টেনশন। বাংলাদেশে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঈশ্বরদীতে, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। ঠিক আছে, তাহলে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। আবার আসে ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? ধান গবেষণা, যেটাকে বলা হয় ব্রি, এ ব্রি এটা কোথায়? এটা হচ্ছে জয়দেবপুরে। ঠিক আছে, গম গবেষণা, আম গবেষণা, ঠিক আছে, এগুলা পরীক্ষাতে আসে। ডাল গবেষণা কেন্দ্র, হ্যাঁ, তারপরে হরিণ প্রজনন কেন্দ্র, তারপরে হচ্ছে আহ ছাগল প্রজনন কেন্দ্র, এগুলা পরীক্ষাতে আসে। গবেষণা কেন্দ্রগুলো বেশি আসে, এই জন্য এগুলা গুরুত্ব সহকারে পড়বেন। কোন গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা আসছিল, কতবার আসছিল এটা। আম গবেষণা, এটা কোথায় বলেন তো? আম গবেষণা কেন্দ্র। তাহলে আম গবেষণা কেন্দ্র এটা হচ্ছে রাজশাহীতে। রাজশাহী না, মূলত এটা হচ্ছে চাপাইতে, রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ। এই চাপাই নবাবগঞ্জ জেলাতে আম গবেষণা কেন্দ্র, নদী গবেষণা কেন্দ্র, সমুদ্র গবেষণা কেন্দ্র, এগুলো অলরেডি আমি একটু আগে বলেছি আপনাদেরকে। সমুদ্র গবেষণা কেন্দ্র কোথায় জানান তো কমেন্টে, সমুদ্র গবেষণা কেন্দ্র কোথায়? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সেটা হচ্ছে কক্সবাজারে, সমুদ্র গবেষণা কেন্দ্রটা হচ্ছে কক্সবাজারে। আসেন 12 নং প্রশ্ন। জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে? 1947 সালে, 1950 সালে, 1952 সালে, 1964 সালে। এটা অ্যান্সার করেন। জমিদারি প্রথা, এর সাথে একজন বিখ্যাত বাঘের নাম আছে, যার নাম শেরে বাংলা। তিনি মূলত এই জমিদারি প্রথাটা বাতিল করতে আইন পাশ করিয়েছিলেন। দেখে অ্যান্সার করবেন। জমিদারি প্রথা বিলুপ্ত হয় বাংলাদেশে কত সালে? জমিদারি প্রথা বিলুপ্ত হয়, তামান্না রহমান অ্যান্সার করেছেন, সরি রাজীব খান অ্যান্সার করেছেন। সঠিক হয়েছে আপনারটা, সঠিক হয়েছে, গুড। তাহলে জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে? 1950 সালে। যারা যারা 1950 দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। 1950 সালে জমিদারি প্রথা কি হয়েছে? বিলুপ্ত হয়েছে। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে 1950 সালে। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে 1950 সালে। আর আপনারা কি জানেন জমিদারি প্রথা চালু হয়েছে কত সালে? এটা তো বিলুপ্ত। যদি এরকম বলা হতো জমিদারি প্রথা চালু, তাহলে এটা হয়েছে 1793 সালে, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। তাহলে জমিদারি প্রথা চালু হয়েছিল 1793-তে, আর জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে 1950 সালে। এই দুইটা ইনফরমেশন মনে রাখবেন। জমিদারি প্রথা চালু হয়েছে 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সময়ে। এটা পার্লামেন্ট সেটেলমেন্ট আইনের মাধ্যমে প্রবর্তন করা হয়। পার্লামেন্ট সেটেলমেন্ট মনে রাখবেন। পার্লামেন্ট সেটেলমেন্ট আইনের মাধ্যমে, পার্লামেন্ট সেটেলমেন্ট আইনের মাধ্যমে
চালু হয়। পার্লামেন্ট সেটেলমেন্ট আইনের মাধ্যমে লর্ড কর্নওয়ালিস তিনি চালু করেছিলেন। ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত যেটা আপনারা শুনেছিলেন, এটা হবে লর্ড কর্নওয়ালিস কর্তৃক। 1793 সালে জমিদারি প্রথাটা চালু হয়েছে। জমিদারকে দায়িত্ব দিয়ে দিত, ঠিক আছে আপনার দায়িত্ব হচ্ছে এই ঢাকা শহর পুরাটা, আপনার দায়িত্ব হচ্ছে এই যে কচুয়ার এই অংশটা, আপনার দায়িত্ব হচ্ছে ঘোড়াশালের এই অংশটা, এভাবে হচ্ছে দায়িত্ব দেয়া হতো। আর তিনি খাজনা উঠায়া এই জমিদারদেরকে দিতেন, আবার তিনি নিজেও রাখতেন। এইভাবে এই জমিদারি প্রথাটা চলে আসছিল শত শত বৎসর পর্যন্ত। সর্বশেষ শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে 1950 সালে এই প্রথাটা বাতিল হয়। বলছে জমির মালিক যে, সে হচ্ছে খাজনা দিবে, সে হচ্ছে এটা চাষবাস করবে, আপনারা কারা? এই হচ্ছে বিষয়। তাহলে নিবন্ধন পরীক্ষার জন্য আপনাকে এই যে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। বিলুপ্ত হয়েছে আবার চালু হয়েছে, তাহলে আপনি দুইটা পাশাপাশি জেনে নিলেন, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হইল। আপনি যদি একটা শিখেন মনে থাকবে না, একটা মনে থাকবে না, দুইটা শিখলেন বুঝলেন বিষয়টা। আচ্ছা আসেন, এগুলো আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল আপনার টপিক ধরে ধরে যদি শিখতেন তাহলে খুব ভালো হতো। আর আমরা নিবন্ধনে যারা ভর্তি হয়েছে তাদেরকে টপিক ধরে শিখাই, ঠিক আছে, টপিক ভিত্তিক আমরা হচ্ছে শিখাই। তো এই জন্য আপনি টপিক ভিত্তিক ক্লাসগুলোতে যুক্ত হতে চাইলে আমাদের উপরে দেওয়া নাম্বারে 1199 টাকা দিয়ে ভর্তি হয়ে তারপরে আমাদের ক্লাসগুলো করতে হবে। আর আমাদের ক্লাসগুলো এখানে শুধু যে ইনফরমেশন শিখলেন তা নয়, এখান থেকে ক্লাস কিভাবে নিবেন এটাও শেখানো হয়, এটা আপনি শিখলেন। এবার আসেন, বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে? বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা দিতে হয় না, মাফ করে দিয়েছে? বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে? পারেন? আচ্ছা, হ্যাঁ, তারপরে আমাদের আসিয়া বিনতে আলী অ্যান্সার করেছেন। তারপরে আমাদের রাফিয়া খাতুন রেজওয়ান আলী অ্যান্সার করেছেন। তার মানে হচ্ছে সঠিক জিনিসটা চলে আসছে, সেটা হচ্ছে 25 বিঘা। এই 25 বিঘা পর্যন্ত জমির কি দিতে হয় না, খাজনা দিতে হয় না। আপনাকে জানেন বাংলাদেশে খাজনা চালু হয় কবে? মনে রাখতে হবে, বাংলাদেশে খাজনা চালু এটাও 1793 সালে। যে বছর জমিদারি প্রথা চালু হয়েছিল ওই বছরে খাজনাও চালু হয়েছিল। তার আগে কোনো খাজনা দিতে হতো না, মুঘল আমলেও না, জমির খাজনা দিতে হতো না। কিন্তু ব্রিটিশ আমলে এসে জমির খাজনা দিতে হতো। চাষবাস করবেন, খাজনা দিবেন না, এটা হবে না। পার্লামেন্ট সেটেলমেন্ট আইনের মাধ্যমে এই খাজনাটা চালু হয়েছিল, ঠিক আছে। আর যদি বলা হয় যে ভ্যাট চালু হয়েছিল কবে, এই যে ভ্যাট চালু হয়েছিল 1 জানুয়ারি 1991 সালে। আর যদি বলা হয় যে ভ্যাট চালু হয় কবে, তাহলে সেটা হচ্ছে 1991 সালে। আর ভ্যাট কি? ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অথবা এটা বাংলায় বলে মূসক, মূসক বলা হয়, মূল্য সংযোজন কর। এই কর চালু হয় 1991 সালে। এই তথ্যগুলো আপনাদেরকে লিখে রাখতে হবে অথবা স্ক্রিনশট রাখতে হবে। আপনি প্রয়োজনে ক্লাস শেষে একটু ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠে তারপরে এগুলো নোট করে ফেলবেন। জি, দুদুমিয়া বলেছেন জমি থেকে খাজনা উঠা আল্লাহর
প্রথা পরিপন্থী। ইয়েস, জমি থেকে খাজনা উঠানো আল্লাহর নিয়মের বিপরীত, এটা যিনি বলেছিলেন তার নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়া। হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়া এই কথা বলেছিলেন, জমি থেকে খাজনা উঠানো আল্লাহর আইনের পরিপন্থী। এটা কে বলেছেন? এটা বলেছেন দুদু মিয়া। আচ্ছা, তারপরে অ্যান্সার করবেন, বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স কোন সালে করা হয়? বাংলাদেশের সর্বশেষ ভূমি আইন জারি করা হয় কবে? দেখি, বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স কোন সালে করা হয়? 1980 সালে, 1984 সালে, 1986 সালে, 1990 সালে? কত সালে এই ভূমি অর্ডিন্যান্স জারি করা হয়? 1980, 84, 86 নাকি 1990 সালে? এটা হয়েছিল 1984 সালে। ভূমি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল 1984 সালে। তাহলে ভূমি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল কবে? 1984 সালে। ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে ভূমি অর্ডিন্যান্স জারি করা হয়েছে 1984 সাল। এবার আমরা দেখব হচ্ছে পরের প্রশ্নটি। এখানে বলা আছে বাংলাদেশের কৃষি দিবস কোনটি? বলেন, কৃষি দিবস। বাংলাদেশে কৃষি দিবস কোনটি? এটা আপনার কাছে প্রশ্ন। বাংলাদেশের কৃষি দিবস কোনটি? আচ্ছা, অনেকে অ্যান্সার করেছেন কৃষি দিবস পহেলা কার্তিক বলেছেন, একজন পহেলা অগ্রহায়ণও বলেছেন। তাহলে উপরের দুইটার যে কোনো একটা হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? পহেলা অগ্রহায়ণ। এটি হচ্ছে কৃষি দিবস, পহেলা অগ্রহায়ণ। 10-এ আশ্বিন নাকি পহেলা অগ্রহায়ণ? পহেলা অগ্রহায়ণে হচ্ছে বাংলাদেশের কৃষি দিবস। ক্লিয়ার না? গুড। এবার আসেন 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বলা আছে জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? দেখেন আবার তারিখ দিয়ে আসছে। জাতীয় কৃষি দিবস 10 নভেম্বর, 15 নভেম্বর, 16 নভেম্বর নাকি 17 নভেম্বর? একটু আগে আমরা শিখেছিলাম বাংলাটা, এবার হচ্ছে ইংলিশটা বলেন। এবার ইংলিশটা বলবেন। এতক্ষণ তো আমরা শিখেছিলাম বাংলাটা, এবার ইংলিশটা কি হবে? বাংলাদেশের মানে কৃষি দিবস কবে উদযাপিত হয়? বাংলাদেশের কৃষি দিবস কবে উদযাপিত হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 15 নভেম্বর। 15 নভেম্বর, এটা হচ্ছে ইংরেজি। আর বাংলা যদি বলে পহেলা অগ্রহায়ণ। ঠিক আছে, 15 নভেম্বর, এটা হচ্ছে সত্য। আপনারা অনেকেই তো পারতেছেন, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, 15 রাজীব খান, আপনি সঠিক বলেছেন। কিম জং উন, আপনারটাও সঠিক হয়েছে। সিনথি ইসলাম সুরভি আপু, আপনারটাও সঠিক হয়েছে। গুড। এবার আসেন 16 নং প্রশ্ন। বলা আছে বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়? কতগুলো পরীক্ষাতে আসছে দেখেন, অর্গানিক চা। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয় কত সালে? অর্গানিক চা হচ্ছে যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয়।
কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। এটা হচ্ছে অর্গানিক চা। বলেন দেখি, বাংলাদেশে প্রথম এই অর্গানিক চাটা কোথায় উৎপাদন করা হয়? ওকে, তাহলে বাংলাদেশে পঞ্চগড়ে যারা দিয়েছেন তাদেরটাই হয়েছে। বাংলাদেশে অর্গানিক চা চাষ শুরু হয় পঞ্চগড় জেলাতে। তাহলে পঞ্চগড় জেলাতেই সর্বপ্রথম এই অর্গানিক চা চাষ শুরু হয়। আচ্ছা, তাহলে অর্গানিক চাটা আমরা কোথায় পেলাম? পঞ্চগড় জেলাতে চাষটা শুরু হয়েছে 2000 সালে, এটা মনে রাখবেন। হ্যাঁ, 2000 সালে এটা চালু হয়েছিল। আচ্ছা, তাহলে পঞ্চগড় যারা যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। সঠিক হয়েছে। পঞ্চগড়ে মূলত অর্গানিক চা চাষটা শুরু হয় কত সাল থেকে? এই যে 2000 সাল থেকে। 2000 সাল থেকে অর্গানিক চা চাষ শুরু হয় পঞ্চগড় জেলা থেকে। অর্গানিক চা চাষ শুরু হয় পঞ্চগড় জেলা থেকে 2000 সালে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে বিষয়। আপনারা যারা অ্যান্সার করেছেন সবাইকে ধন্যবাদ, কারণ হচ্ছে এত কষ্ট করে ক্লাসগুলো করছেন। আমার 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 কাছে কষ্ট লাগছে, তার মানে আপনারা তো আরো কষ্ট পাচ্ছেন, তাই না? কিন্তু কিছু করার নাই। এবার আসেন, তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কোন সালে? 1951, 1956, 1962 নাকি 1965? বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে তিতাস। এটা কোথায় বলেন তো? এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কোপাকুপি। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রটি, যেখানে 1962 সালে আবিষ্কার হয়েছে। আর এটি হচ্ছে দেশের বৃহৎ কি ক্ষেত্র বলেন তো? দেশের বৃহৎ গ্যাস ক্ষেত্র। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রটাই হলো দেশের বৃহৎ গ্যাস ক্ষেত্র। তাহলে এটা কোনটা হবে? 1962 সালে। 1962 সালে এটা সঠিক অ্যান্সার হবে। এই তিতাস গ্যাস ক্ষেত্র, বর্তমানে গ্যাস ক্ষেত্র কয়টা আছে? বর্তমানে গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি। বর্তমানে গ্যাস ক্ষেত্র আছে দেশে কয়টি? 29টি। আর এর মধ্যে সবচেয়ে বড় যে গ্যাস ক্ষেত্রটা, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র। এই তিতাস গ্যাস ক্ষেত্র থেকে ঢাকায় সাপ্লাই করা হয়। ঢাকায় গ্যাস সরবরাহ করা হয় তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। তো এগুলো আপনাদেরকে জেনে নিতে হবে এক নজরে। বাংলাদেশের ঢাকার শহরে গ্যাস সরবরাহ করা হয় কত সাল থেকে? মানে কোন গ্যাস ক্ষেত্র থেকে? সেটা হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। এটা অনেক বড় একটা গ্যাস ক্ষেত্র। সঠিক অ্যান্সার পেলাম আমরা। এবার আসেন পরের প্রশ্ন, সেটা হচ্ছে 19 নং প্রশ্ন। বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত কয়লা ক্ষেত্রের সংখ্যা কয়টা? 4টা, 2টা, 3টা, 5টা? বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত কয়লা ক্ষেত্রের সংখ্যা কয়টি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 5টি। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টা কয়লার খনি আবিষ্কার হয়েছে তার সংখ্যা দাঁড়িয়েছে কয়টি? 5টি।
বাংলাদেশে বর্তমানে আবিষ্কৃত কয়লার ক্ষেত্র হচ্ছে 5টি। এটাই সঠিক অ্যান্সার। তারপরে আসেন, ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহার হয় কত সালে? ঢাকা শহরে বিদ্যুৎ ব্যবহার হয় কত সালে, এটা জানেন কিনা? ঢাকা শহরে সর্বপ্রথম 1901 সালে বিদ্যুৎ ব্যবহার হয়। আর এটা কোথায়, কোন বিল্ডিং এর মধ্যে? আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলে প্রথম বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত হয়। প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। এটা হচ্ছে নবাবরা, মনে রাখবেন, নবাবরা। প্রথম আহসান মঞ্জিলে, তারপরে সমগ্র ঢাকার শহরে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় নবাবদের খরচে। ঠিক আছে, নবাবদের খরচে বাংলাদেশে ঢাকার শহরে প্রথম বিদ্যুৎ আসে। কিন্তু সেই নবাবদের এখন আর নাম নেই। নবাবরা ঢাকা বিশ্ববিদ্যালয় বানিয়েছে মুসলমানদের জন্য, পরবর্তীতে হিন্দুদের জন্য বানিয়েছে। আজকে সেই নবাবদেরকে স্কিপ করা হচ্ছে। আমরা এমন অকৃতজ্ঞ জাতি। ঢাকার শহরে প্রথম ওয়াসা প্রতিষ্ঠা করেছে নবাবরা। ঢাকার শহরে প্রথম বিদ্যুৎ আনে নবাবরা। ঢাকা শহরে প্রথম বিশ্ববিদ্যালয় আনে নবাবরা। ইভেন বাংলাদেশ সবচেয়ে ধনীও ছিল একসময় নবাবরা, আজকে তাদেরকে স্কিপ করা হচ্ছে। তো এরকম জাতি হলাম আমরা। আচ্ছা, তাহলে বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত হয়েছিল আহসান মঞ্জিলে 1901 সালে, এটা জানলাম আমরা। পরের প্রশ্ন, বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? কয়টা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে, এটা জানাটা খুব জরুরি আপনাদের। এই যে যারা বিদ্যুতে পরীক্ষা দিবেন, 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা দিবেন, ওখানে আসবে। না দিলেও আপনাকে এটা জানতে হবে যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে এরকম 6টা প্রতিষ্ঠান রয়েছে। হ্যাঁ, 6টা প্রতিষ্ঠান, যেমন ডেস্কো আছে, তারপর আরো অনেকগুলো আছে, অনেকগুলো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে। তাহলে বাংলাদেশে কয়টা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? 6টা। এই হচ্ছে বিষয়। তারপরে আসেন, বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি কি দ্বারা চালিত? বাংলাদেশের সবচেয়ে বড় যে বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এটা আসলে কি দ্বারা পরিচালিত হয়? গ্যাস না কয়লা, এলএনজি নাকি নিউক্লিয়ার? তাহলে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি আমরা জানি কয়লা দ্বারা। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। আর একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র একটা আছে, একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, এটা চট্টগ্রামে। বলেন কোথায়? হ্যাঁ, বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ জল থেকে বিদ্যুৎ উৎপাদন করে। হ্যাঁ, সেটা কোথায়? কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র, তাই না? বাংলাদেশের একটাই আছে, পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। স্যার নামগুলো একটু বলেন। এত নাম বলার দরকার নেই, এত নাম শিখে আপনি মনে রাখতে পারবেন না তো। 6টা কোম্পানির নাম যদি আপনার বলি, কি দরকার আপনার? আচ্ছা, তাহলে বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা? কাপ্তাই। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা 1961 সালে প্রতিষ্ঠা করা হয়, আর 1962 সালে কি করা হয়? চালু, আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি। তারপরে 23 নং প্রশ্ন, দেশের কোন অঞ্চলের বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? দেশের কোন অঞ্চলের বনকে চিরহরিৎ? গাজীপুর বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়। তারপরে আসেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? পৃথিবীতে এত বড় ম্যানগ্রোভ অরণ্য নাই। লাউয়াছড়া? না না, এটা পৃথিবীর মধ্যে বড় নৌ।
লাউয়া ছাড়া তো অনেক ছোট। সুন্দরবন নাকি মধুপুর নাকি শালবন? ম্যানগ্রোভ বন। পৃথিবীর দীর্ঘতম ম্যানগ্রোভ বন বা লোনা পানির বন যেটাই বলেন, সেটা হচ্ছে আর কোনোটা না, আমাদের জাতীয় বন সুন্দরবন। এই সুন্দরবনটা হচ্ছে বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। ঠিক আছে, এটা আবার একটা বদ্বীপ। ঠিক আছে, এটা কি বলেন তো? এটা হচ্ছে বদ্বীপ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে এই সুন্দরবন। বাংলাদেশের সবচেয়ে বড় বন যেটি, সেটা হচ্ছে সুন্দরবন। এই কারণে এটাকে মর্যাদা দিয়েছে জাতীয় বন। সুন্দরী গাছের নাম অনুযায়ী এই বনের নাম হয়েছে। এই বনটাকে আবার জাতীয় বনের মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে আসেন, আচ্ছা আমি একবার ক্লাসের শেষে চলে আসছি, আপনাদেরকে লাস্ট ঘোষণা দিয়ে যাচ্ছি। আপনারা যারা 19তম নিবন্ধন পরীক্ষাতে ভর্তি দিতে চান, তারা একটা নতুন কোর্সে ভর্তি হবেন, সেটা আমরা চালু করেছি। আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ এই ক্লাসগুলো এখান থেকে পরিচালনা করব। আপনার যদি মনে হয় যে আপনি 100 নাম্বারের জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চান, একটা প্ল্যাটফর্ম চাচ্ছেন, আপনি ঠিক জায়গায় চলে আসছেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আপনাকে 100টার উপরে ক্লাস দিব ইনশাল্লাহ। এখানে রেকর্ড ক্লাস থাকবে। যেহেতু রেকর্ড ক্লাস থাকবে, তার মানে আপনি যদি সময় মতো ক্লাস নাও করতে পারেন, পরে এসে রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আর এই রেকর্ড ক্লাসগুলো আমরা অবশ্যই সিক্রেট গ্রুপের মধ্যে দিব, যেটা শুধু আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট। মনে রাখবেন, যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তাদের জন্য মূলত আমরা হচ্ছে সিক্রেট গ্রুপটা ক্রিয়েট করেছি। এখানে মূলত রেকর্ড ক্লাস থাকবে। রেকর্ড ক্লাস এই হচ্ছে বিষয়। আর যারা বলেন যে ভাইয়া আমার আসলে সব বিষয় দরকার নেই, আমার বাংলা ভালো পারি, তারপর জিকে আমি ভালো পারি, ম্যাথ ভালো পারি, আমি শুধু পারি না কোনটা, ইংলিশ, তো তাদের জন্য আমাদের এখানে একটা কোর্স আছে, একবারে শুধু ইংলিশ কোর্সের জন্য 1500 টাকা। এটা যদিও কিন্তু এখন 1500 টাকা না, এখন মাত্র 750 টাকা। 750 টাকা দিয়ে আপনি শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে পারেন। সিদ্ধান্ত আপনার। যদি আপনি মনে হয় যে আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনার ইংলিশটাকে স্ট্রং করবেন, তাহলে আপনি ভর্তি হয়ে নেন, নিশ্চিন্তে ভর্তি হয়ে নিতে পারেন। আমরা আপনার দায়িত্ব নিব ইনশাল্লাহ।